বাকিরা তো নাই। আচ্ছা, তো আজকে আমরা পড়বো থার্মো ইলেকট্রিক পাম্প সম্পর্কে। হ্যাঁ, তো থার্মো ইলেকট্রিক পাম্প দ্যাট মিনস আসলে এটা থার্মাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্সন। হ্যাঁ, আমরা তো ফুয়েল সেলে দেখছি যে কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্সন। ফটোভোল্টাইক সেল এরকম ভাবে তোমার এই ফোটনিক এনার্জিকে বা ফোটন এনার্জিকে আমরা ইলেকট্রিসিটিতে কনভার্ট করি। আর নরমাল কনভেনশনাল এনার্জি কি হয়? কনভেনশনাল এনার্জিতে আমরা মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, যে মোটর গুলা দেখলাম আমরা, মোটর এখানে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি। তো সিমিলারলি থার্মাল এনার্জিকেও আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি। তো আসলে থার্মো ইলেকট্রিক্যাল কনভার্সনটা এটা এফিসিয়েন্সি অনেক কম হয়, কিন্তু এটা আসলে তোমার আমরা এটাকে এডিশনাল একটা সোর্স হিসেবে ইউজ করতে পারি। এডিশনাল সোর্স মিন্স দ্যাট, যেমন এই যে দেখতেছো একটা তোমাদের বিএমডব্লিউ কার। হ্যাঁ, বিএমডব্লিউ কারের এখানে যে থার্মাল এনার্জিটা আছে, থার্মাল ওয়েস্ট এনার্জি, এখানে যে হিটটা প্রডিউস হবে, এই হিটটা থেকে আবার ইলেকট্রিসিটি প্রডিউস করা সম্ভব। হ্যাঁ স্যার একটু আবার স্যার রিপ্লাই করেন স্যার, কথা আসে নাই স্যার। সাউন্ড কম আসতেছে, একটু দাঁড়াও। এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে তোমার এই যে এই থার্মো ইলেকট্রিক ইফেক্ট বা থার্মাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্সন, যেটা এটা আসলে আমাদের এডিশনাল সোর্স অফ ইলেকট্রিসিটি একটা হয়। দ্যাট মিনস আমার ধরো একটা ইলেকট্রিক কার আছে। হ্যাঁ, ইলেকট্রিক কার, বিএমডব্লিউ ইলেকট্রিক কার। তো এখানে হয় যে এখানে একটা থার্মাল এনার্জি প্রডিউস হয়। আমার এখানে যখন ইলেকট্রিসিটি দিয়ে আমার কারটা রান করে, তখন এখানে একটা থার্মাল এনার্জি প্রডিউস হয়। তো এই থার্মাল এনার্জিটাকে যদি আমার আবার ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করতে পারি, তো এটা আমার আমার কি হয়, এই ওভারঅল এফিসিয়েন্সিটাকে ইনক্রিজ করে। তো এটা যে মানে শুধু সিঙ্গেল সোর্স হিসেবে থার্মাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্সন এটা খুব কম হয়। এটা আসলে তোমার একটা বলা হয় যে ওভারঅল এফিসিয়েন্সিকে ইনক্রিজ করার জন্য আমরা এই থার্মাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক থেকে থার্মাল এটা আমরা করতে পারি। তো এটা আসলে ভাইস ভার্সা, বুঝছো? থার্মাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে থার্মাল এনার্জি, এটা রিভার্সিবল প্রসেস। দ্যাট মিনস যে দেখো এখানে থার্মো ইলেকট্রিক ইফেক্ট ইজ দ্য ডিরেক্ট কনভার্সন অফ টেম্পারেচার ডিফারেন্স অফ ইলেকট্রিক টেম্পারেচার ডিফারেন্সেস টু ইলেকট্রিক ভোল্টেজ এন্ড ভাইস ভার্সা। দ্যাট মিনস আমি এই টেম্পারেচার ডিফারেন্স করে আমি ভোল্টেজে কনভার্ট করতে পারি, অথবা ভোল্টেজ দিয়ে টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, এটা হয় কি যে দেখো এখানে যেমন এই যে তোমার এরকম একটা আয়রন ওয়্যার এবং কপার ওয়্যার। হ্যাঁ, এখানে দুইটা মেটেরিয়াল লাগবে। এই দুইটা মেটেরিয়ালের দুইটা জাংশন থাকবে, একটা হলো হট জাংশন আর একটা কোল্ড জাংশন। মানে এখানে আমি টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট করব। কোনোভাবে যদি আমি এখানে টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট করতে পারি, তাহলে আমার হট জাংশন থেকে কোল্ড জাংশনের দিকে আমার কারেন্ট ফ্লো হবে বা ভোল্টেজ পাবো আমি। তো এটাই হলো থার্মো ইলেকট্রিক ইফেক্ট, বা এটা রিভার্সিবল প্রসেস। দ্যাট মিনস আমি যদি এখানে দুইটা আলাদা মেটেরিয়ালকে আমি জাংশনের মাধ্যমে জয়েন্ট দিলাম, দেওয়ার পরে যদি আমি এটার মধ্যে আমি কারেন্ট ফ্লো করি, তাহলে আমার একটা টেম্পারেচার ডিফারেন্স হবে। এখন কোথায় হট হবে কোথায় কোল্ড হবে, এটা ডিপেন্ড করবে আমার কারেন্টের ডিরেকশনের উপরে। তো আমরা এটা দেখবো আস্তে আস্তে। দেখো যে ইট ইজ এ রিভার্সিবল প্রসেস। A temperature difference between one side of a material and the other can produce electricity. মানে টেম্পারেচার ডিফারেন্স বিটুইন ওয়ান সাইড অফ দ্য মেটেরিয়াল এন্ড আদার ক্যান প্রডিউস ইলেকট্রিসিটি। এবং ভাইস ভার্সা, মানে রিভার্সিবল প্রসেস। দ্যাট মিনস এটার অপোজিটটাও হইতে পারে, যেমন an electric current through a material can create temperature difference between its two sides. মানে আমি যদি কারেন্ট পাস করি মেটেরিয়ালের মধ্যে দিয়ে, তাহলে মেটেরিয়ালের যে জাংশন আছে এখানে আমার টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট হবে। At the atomic scale, an applied temperature gradient causes charge carriers in material to diffuse from hot side to cold side. That means আমি যখন টেম্পারেচার ডিফারেন্স
ক্রিয়েট করি তখন এই হট সাইড থেকে কোল্ড সাইডের দিকে আসলে চার্জ ক্যারিয়ার যে আমার মানে মেজরিটি ক্যারিয়ার বা মাইনরিটি ক্যারিয়ার আছে এগুলোর ফ্লো হয়। এই ফ্লোর কারণে আসলে আমাদের কারেন্ট প্রডিউস হয়। হ্যাঁ, এখানে ডিফিউশন হয় আসলে এই ইলেকট্রনের। তো এই থার্মো ইলেকট্রিক ইফেক্টটা বোঝার জন্য আমাদের তিনটা ইফেক্ট বুঝতে হবে। একটা হলো সিবেক ইফেক্ট, তোমরা এগুলো ফিজিক্সে হয়তো পড়ছো যে সিবেক ইফেক্ট, একটা আছে পেলশিয়ার ইফেক্ট, আর একটা থমসন ইফেক্ট। হ্যাঁ, তিনটা আসলে মোটামুটি একটার সাথে আরেকটা রিলেটেড। যেমন সিবেক ইফেক্টটা বলছে টেম্পারেচার ডিফারেন্স জেনারেটস ভোল্টেজ। হ্যাঁ, টেম্পারেচার ডিফারেন্স দেখো, এই যে কন্ডাক্টর 1 কন্ডাক্টর 2, এখানে যদি এটা হট হয় এটা কোল্ড হয়, তাহলে এই যে এখানে কি হবে, আমার একটা ভোল্টেজ ক্রিয়েট হবে। এই যে টেম্পারেচার ডিফারেন্স হলো, এই টেম্পারেচার ডিফারেন্সের মাধ্যমে আমি এখানে একটা ভোল্টেজ পাবো। আর পেলশিয়ার ইফেক্ট হলো এটার উল্টা, সিবেক ইফেক্টের উল্টা, যে an electric current creates cooling or heating effect at the junction depending on the direction of current। তো এটা ছিল 1821। তার কিছুদিন পরে আমরা পেলশিয়ার ইফেক্টটা যে বললো, সে বলছে যে আমি যদি তার অপোজিট কাজটা করি, এই সিবেক ইফেক্টে যে কাজটা করছে, আমি হট এবং কোল্ড জাংশন ক্রিয়েট করে আমি এখানে ইলেকট্রিসিটি পাইছি, এর অপোজিট কাজটা যদি আমি করি, দ্যাট মিনস আমি যদি ইলেকট্রিসিটি পাস করি, তাহলে এখানে জাংশনে হয় হিটিং হবে অথবা কুলিং হবে। এটা ডিপেন্ড করবে আমার কারেন্টের ডিরেকশনের উপরে। আর থমসন ইফেক্টটা হলো describes the heating or cooling of a current carrying conductor with a temperature gradient। হ্যাঁ, তো এটা থমসন ইফেক্টটা আসলে ডিসক্রাইব করে, হ্যাঁ, আমার যে হিটিং এবং কুলিং অফ এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর উইথ এ টেম্পারেচার গ্রেডিয়েন্ট। টেম্পারেচার গ্রেডিয়েন্টের কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা হিটিং হবে না কুলিং হবে, এটা আমার থমসন ইফেক্টের মাধ্যমে আমরা ডিসক্রাইব করতে পারবো। দ্যাট মিন্স এই সিবেক ইফেক্ট, পেলশিয়ার ইফেক্ট, এই দুইটার কম্বিনেশনটাই হলো আমার থমসন ইফেক্ট। হ্যাঁ, থমসন ইফেক্ট। না, এখানে হচ্ছে কি, তোমার আসলে আলাদা কন্ডাক্টর মানে আলাদা মেটেরিয়ালের কন্ডাক্টর ইউজ করতে হবে তোমাদের। না হলে আমরা আস্তে আস্তে দেখবো এখানে আসলে হয় কি, যে তোমার যদি আমরা এখানে দুইটা জিনিস আছে, যখন আমরা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আছে আর একটা হলো টেম্পারেচার কন্ডাক্টিভিটি আছে। হ্যাঁ, আমার আসলে এই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এবং টেম্পারেচার কন্ডাক্টিভিটি যদি সমান হয়ে যায়, তাহলে কিন্তু কি হয়ে যাবে, যে হট জাংশন থেকে কোল্ড জাংশনে আমার হিটটা পাস হয়ে ইকুয়াল স্টেট হয়ে যাবে, মানে আমার আর টেম্পারেচার ডিফারেন্স থাকবে না। তো এই টেম্পারেচার ডিফারেন্স যেন থাকে, এই জন্য হয় কি আমাদের দুই ধরনের মেটেরিয়াল ইউজ করতে হয়। তো কি মেটেরিয়াল ইউজ করব, এটা আসলে আমাদের একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, আমরা এটা পরে আসতেছি, এই যে দেখো পরবর্তীতে আমরা দেখব। আচ্ছা, তারপর সিবেক ভোল্টেজ। সিবেক ভোল্টেজটা হলো, সিবেক ভোল্টেজ ইজ ওপেন সার্কিট ভোল্টেজ প্রোডিউসড হোয়েন টু dissimilar conductors, এই যে এখানে বলছে dissimilar conductors are connected in a single loop and the two junctions are at different temperature। এই যে এখানে দুইটা ডিসিমিলার, একটা আয়রন কয়েল আর একটা কপার কয়েল, এই দুইটাকে আমি জাংশনের মাধ্যমে জয়েন দিলাম। তারপরে এখানে যদি আমি এই হট এবং কোল্ড কন্ডিশন ক্রিয়েট করি, তাহলে আমি এখানে কি পাবো, টেম্পারেচার ডিফারেন্স, ভোল্টেজ ডিফারেন্স পাবো। এটাই হলো আমাদের সিবেক ভোল্টেজ। এখানেও দেখতে পারো, এখানেও কি আছে আমাদের, এই যে এটা হলো হিটেড সারফেস আর এটা হলো কোল্ড সারফেস। তো এখানে হয় কি, হিট অ্যাপ্লাই করা হয় আর এখানে তোমার হিট সিঙ্ক থাকে, যেদিকে তোমার হিটটা রিজেক্ট হবে, এটা কোল্ড কন্ডিশন ক্রিয়েট হয়। তো এখানে আমি কি পাবো, এই যে পজিটিভ নেগেটিভ, এখানে আমি একটা ভোল্টেজ পাবো। এখানে যদি ভোল্টমিটার দেই, তখন আমরা এখানে একটা ভোল্টেজ পাবো। আর পেলশিয়ার হিটটা হলো অপোজিট দ্যাট মিন্স আমি এখানে ভোল্টেজ দিব, দেওয়ার পরে এই যে এখানে একটা হিট পাবো। হ্যাঁ, আর একটা অপোজিট সাইডে আমি কোল্ড সারফেস থাকবে। তো পেলশিয়ার হিট ইজ দ্য হিট জেনারেটেড অর অ্যাবজর্বড এট দ্য জাংশন অফ টু ডিসিমিলার কন্ডাক্টরস। এখানে মনে রাখতে হবে টু ডিসিমিলার কন্ডাক্টরস হোয়েন এ কারেন্ট পাস থ্রু দেম। ওকে, তাহলে সিবেক ভোল্টেজের অপোজিটে হলো আমার কি পাবো, পেলশিয়ার হিট। আচ্ছা, তো এখানে দেখো যে আমার ফান্ডামেন্টাল চ্যালেঞ্জ বা ফান্ডামেন্টাল প্রবলেম ইন ক্রিয়েটিং এফিশিয়েন্ট থার্মোইলেকট্রিক ম্যাটেরিয়ালস, এখানে দুইটা প্রবলেম আমার যেটা হয়, যে আমি যেটা তোমাদের বললাম যে ম্যাটেরিয়াল
be good at conducting electricity but not at conducting heat. বুঝতে পারছো যে আমার ম্যাটেরিয়ালটা ইলেকট্রিসিটি কন্ডাক্টিভ হইতে পারে হবে বাট কন্ডাক্টিং হিট এটা কম হবে। যদি দুইটা সমান হয়ে যায় তখন কি হবে, এই যে হিটটা আমার ইকুয়াল স্টেট হয়ে যাবে। দ্যাট ওয়ে ওয়ান সাইড ক্যান গেট হট while other gets cold instead of material quickly equalizing temperature। মানে আমার যদি এই কন্ডাক্টিং ক্যাপাবিলিটিটা তার বেশি থাকে, হিটের কন্ডাক্টিং ক্যাপাবিলিটি বেশি থাকে, তখন কি হবে, সে কুইকলি ইকুয়াল হয়ে যাবে, টেম্পারেচারটা ইকুয়াল হয়ে যাবে। তখন আসলে আমার ওই যে আমার ভোল্টেজটা পাওয়ার কথা ছিল এই ভোল্টেজটা আমি পাবো না। তো যে ইন মোস্ট ম্যাটেরিয়ালস ইলেকট্রিক্যাল এন্ড থার্মাল কন্ডাক্টিভিটি গো হ্যান্ড ইন হ্যান্ড। মানে আমাদের যে ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল গুলো আছে এটা আসলে ইলেকট্রিক্যাল এবং থার্মাল কন্ডাক্টিভিটি মানে হ্যান্ড ইন হ্যান্ড, মানে কাছাকাছি আমার থাকে আসলে। তো এটা আসলে আমাদের চ্যালেঞ্জ যে আমার এখানে এই কোন ম্যাটেরিয়ালটা ইউজ করব। সেমিকন্ডাক্টিভ ম্যাটেরিয়াল আছে কিছু, এই ম্যাটেরিয়াল গুলো আমাদেরকে এখানে ডোপিং করে এটার আমার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা বাড়াইতে হয় এবং তোমার হিট কন্ডাক্টিভিটিটা কমাইতে হয় আমার। The fine tune thermal and electrical properties of material nano engineered materials provide way। তো ন্যানো ইঞ্জিনিয়ারিং যেটা আমার আসলে যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বা হেটেরো স্ট্রাকচার যেটা আছে এটা ইউজ করে আমরা আসলে ম্যাটেরিয়ালের প্রপার্টি চেঞ্জ করতে পারি, ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি চেঞ্জ করতে পারি। তো এটা যখন তোমরা সলিড স্টেট ডিভাইস বা পড়বা তখন এগুলা আসলে ওই সলিড স্টেট ডিভাইসের টপিক। হ্যাঁ স্যার ম্যাটেরিয়ালের টপিক তো স্যার। হ্যাঁ ওই তো সেমিকন্ডাক্টিভ ম্যাটেরিয়াল বা হেটেরো স্ট্রাকচার। যখন তোমরা কি হেটেরো স্ট্রাকচার পড়ছো? না স্যার, তবে ম্যাটেরিয়ালে পড়ছিলাম স্যার। আচ্ছা, তো ওই রিলেটেড আর কি। তো ওইখানে হয় কি তোমার বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আছে, আমরা ওটাকে ম্যাটেরিয়ালের প্রপার্টি চেঞ্জ করতে পারি। তো ওইভাবে তোমার স্পন্টেনিয়াস ম্যাটেরিয়াল ওইগুলো স্যার। হ্যাঁ স্পন্টেনিয়াস ম্যাটেরিয়াল সেমিকন্ডাক্টর ওইগুলো স্যার। সেমিকন্ডাক্টরই তো সেমিকন্ডাক্টিভ ম্যাটেরিয়ালই। স্পন্টেনিয়াস ওটা তো অন্য জিনিস। হ্যাঁ স্পন্টেনিয়াস এমিশন ওগুলো অন্য জিনিস। স্যার স্যার এই ইফেক্টটা তো স্যার ম্যাক্সওয়েলের প্রভাব কি স্যার আছে স্যার? বুঝি নাই, আবার বলো। স্যার ম্যাক্সওয়েলের প্রভাব, ম্যাক্সওয়েল বোলটজম্যান প্রভাব পড়ছিলাম যে স্যার ম্যাটেরিয়ালের, ঠিক ওই রকম স্যার এটা? না আসলে আমার এটা ম্যাটেরিয়াল কোর্সটা আমি আসলে অত ভালো পারি না, তো এটা আমি বলতে পারবো না। হ্যাঁ এটা কি কি আছে এখানে দেখো, তোমাদের এই কোর্সটা আমি কখনো নেই নাই। তো এটা আসলে তোমাদের ওই ম্যাটেরিয়াল কোর্সের জিনিস আর কি। ওই যে ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি বা থার্মাল ক্যাপাবিলিটি কিভাবে তোমার চেঞ্জ করা যায়, তো এটা আসলে ম্যাটেরিয়াল কোর্সের টপিক। আচ্ছা এটা আমাদের কনসার্ন না, এটা আমাদের দরকার নাই। আমাদের যেটা দেখবো এখন সেটা হলো যে এই সিবেক ইফেক্ট এবং পেলশিয়ার ইফেক্ট এগুলোর মাধ্যমে কিভাবে থার্মোইলেকট্রিক পাম্প প্রডিউস করা যায়, থার্মোইলেকট্রিক পাম্প কিভাবে আমরা কাজ করে এটা দেখবো আমরা। আচ্ছা তো এখানে দেখো যে থার্মোইলেকট্রিক ইফেক্টস আর কোয়াইট ইনএফিশিয়েন্ট। এটা আমি প্রথমেই বলছি যে থার্মোইলেকট্রিক ইফেক্টটা আমার এফিশিয়েন্সিটা খুব কম হয়, যে আমি এই যে থার্মাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করব এটার এফিশিয়েন্সি অনেক কম হয়। তো এখানে কিছু তোমার হিস্টোরি আছে যে 1960 থেকে এটার কাজ শুরু হয়েছে। 1990 তে যখন আমার ডেভেলপিং সেমিকন্ডাক্টর বেসড ম্যাটেরিয়াল আসছে তখন আমাদের আসলে এটা খুব পপুলার হয়ে গেল 1990 তে এসে। কেন পপুলার হলো, যে হিটিং এবং কুলিং ডিভাইসেস উইথ নো মুভিং পার্টস, মানে আমার এখানে কোনো মুভিং পার্ট থাকবে না। হ্যাঁ এটাকে আমি যে কোনো ভাবে হিটিং এবং কুলিং করতে পারি, হ্যাঁ কোনো রোটেটিং পার্ট ছাড়াই। যেমন কার সিট, ফুড এন্ড বেভারেজ ক্যারিয়ার্স, কম্পিউটার চিপসেট, এইগুলাতে আমরা এই কম্পিউটার চিপস এটসেট্রা এইগুলাতে আমরা কি করতে পারি, ওই থার্মোইলেকট্রিক ইফেক্টটাকে কাজে লাগাইতে পারি। আর একটা যেটা আমি প্রথমে বলছিলাম হারভেস্ট ওয়েস্ট হিট, দ্যাট মিন্স যে আমার ইলেকট্রিক কার বা ইলেকট্রনিক ডিভাইস এগুলা থেকে আমরা যে
ওয়েস্ট হিটটা আছে, এই হিটটা থেকে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি এবং ওভারঅল এফিসিয়েন্সি যেটা আছে এটা আমরা ইনক্রিজ করতে পারি। তো এইসব জায়গায় অ্যাপ্লিকেশন আর কি, থার্মোইলেকট্রিক ইফেক্টের অ্যাপ্লিকেশন এখানে। তো আমাদের যেটা অনেক অ্যাপ্লিকেশন আছে, আমরা এখানে যেটা পড়বো সেটা হলো থার্মোইলেকট্রিক পাম্প। থার্মোইলেকট্রিক পাম্প পাম্প মানে হলো যে এটা আসলে ডিসি কন্ডাকশন পাম্পের সিমিলার। ডিসি কন্ডাকশন পাম্প যেরকম এই থার্মোইলেকট্রিক পাম্প সিমিলার, যে এখানে কি হয়, এখানে মানে ডিফারেন্সটা হলো যে আমরা ডিসি কন্ডাকশন পাম্পে আমার এক্সটার্নাল একটা ডিসি সোর্স লাগে, থার্মোইলেকট্রিক পাম্পে আমাদের এক্সটার্নাল কোনো ডিসি সোর্স লাগবে না। এখান থেকে ওই যে হিট মানে আমার টেম্পারেচার ডিফারেন্স থেকেই আমার কি হবে, ইলেকট্রিসিটি প্রডিউস হবে, ইলেকট্রিসিটি থেকে আমার এই পাম্পটা কাজ করবে। তো এখানে এক্সটার্নাল কোনো সোর্স লাগবে না, এক্সটার্নাল ডিসি সোর্স লাগবে না। তো এখানে দেখো এটা কিভাবে কাজ করে, যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই হবে, হ্যাঁ, এবং ম্যাগনেটিক ফিল্ড, এখানে ফ্লুইডের ফ্লো থাকবে, যে দেখো ফ্লুইডের ফ্লো, এবং এখানে একটা কারেন্ট প্রডিউস হবে, এখানে এই যে কারেন্ট। তো এই যে ম্যাগনেটিক ফিল্ড এবং ফ্লুইডের ফ্লো এবং কারেন্ট, এই তিনটাই হলো একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার থাকবে, একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার থাকবে। ফ্লুইডের ফ্লো মানে এখানে আসলে আমাদের হট মেটাল ফ্লো দিতে হয়, হ্যাঁ, ফ্লো দেওয়ার মেটাল মানে এখানে কি করতে হবে, আমার টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট করতে হবে না। টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট করার জন্য এখানে আমরা কি করি, যে হট লিকুইডের ফ্লো দেওয়া হয়, দিলে এখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। এই ইলেকট্রিসিটিটা আবার পাম্পের আমার সোর্স হিসেবে কাজ করে, ওইখান থেকে আমার পাম্পটা অপারেট করে। বুঝতে পারছো? এখানে আমার ফ্লো থাকবে, ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে, ফ্লাক্স, হ্যাঁ হ্যাঁ, টেম্পারেচার ডিফারেন্সের জন্য আমরা ফ্লো দিব, এই লিকুইড ফ্লো দিব। আর এখানে ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে আমার কি হবে, ওই যে মানে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, যে ডিসি জেনারেটরে যেমন একটা ম্যাগনেটিক ফিল্ড লাগে, তো এরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ডটা লাগবে। আর এখান থেকে তোমার কি হবে, কারেন্ট। ঠিক আছে, এই যে কারেন্টটা কোত্থেকে আসতেছে, এই যে তোমার এই ম্যাগনেটিক ফিল্ড এবং লিকুইড ফ্লো, এখান থেকে টেম্পারেচার ডিফারেন্স, এখান থেকে আমার এই কারেন্টটা প্রডিউস হবে। তো এখানে যে ম্যাগনেটিক মানে আমার ভেক্টরটা আছে সবগুলা একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার হবে। আচ্ছা, তো এটা যে আমি বললাম যে কন্ডাকশন পাম্পস রিকোয়ার এক্সটার্নাল ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট টু অপারেট। কন্ডাকশন পাম্প যেটা ডিসি কন্ডাকশন পাম্প, বাট থার্মোইলেকট্রিক পাম্প এখানে এক্সটার্নাল কোনো আমার কি লাগে না, এক্সটার্নাল ইলেকট্রিক্যাল পাওয়ার লাগে না। যেমন থার্মোইলেকট্রিক পাম্প ইজ ফান্ডামেন্টালি ডিফারেন্ট ইন দিস অ্যাসপেক্ট, as current flowing across channel of pump derived directly from thermal power content in hot liquid metal flow। তো এই যে কারেন্টটা আসলো কোত্থেকে, থার্মাল পাওয়ার কন্টেন্ট ইন হট লিকুইড মেটাল ফ্লো। এই যে হট লিকুইড মেটাল ফ্লো যেটা দিছিলাম, এখানে যে থার্মাল পাওয়ার ছিল, এই থার্মাল পাওয়ারটা কনভার্ট হয়ে আমার কি হলো, কারেন্টে প্রডিউস হলো। হ্যাঁ, তো এখানে কি হলো, সিবেক ইফেক্ট ইউজ হলো না। সিবেক ইফেক্টটা ছিল কি, আমার টেম্পারেচার ডিফারেন্স থেকে ভোল্টেজ বা কারেন্ট প্রডিউস হবে। তো এই সিবেক ইফেক্ট ইজ ইউজড ফর পাওয়ার এক্সট্রাকশন, পাওয়ার এক্সট্রাকশনের জন্য সিবেক ইউজড হয়েছে। তো এখানে আমার কোনো এক্সটার্নাল পাওয়ার সোর্স লাগলো না, এই পাওয়ার সোর্সটা আমি এই লিকুইড ফ্লো থেকে টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট করে আমি এখানে পাইলাম। তো এখানে আসলে বলো। হ্যালো, হ্যাঁ, ফুয়েল সেলে হ্যাঁ পারো, তুমি যদি হিটটা দিয়ে তুমি চাইলে ওইখান থেকেও ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারো। তো আসলে ফুয়েল সেলে হয় কি, ফুয়েল সেলে যে আমরা হিটটা পাই ওটা আসলে অনেক, তো এই জন্য আমরা ওটাকে দিয়ে আমরা স্টিম টারবাইন রোটেট করাই, হ্যাঁ, বা ওইটাকে আমরা স্টিম প্রডিউস করে ওইখান থেকে আমরা গ্যাস টারবাইন বা স্টিম টারবাইন রোটেট করাই। তো ওইটা মানে প্র্যাকটিক্যালি তোমার ওই টারবাইন রোটেট করার কাজে তোমার ওই ফুয়েল সেলের স্টিমটা ইউজ করি আর কি। থার্মো ইলেকট্রিক পাম্পে ফুয়েল সেল ইউজ করা হয় কিনা আমি আসলে জানি না,
তোমরা দেখো সার্চ দিয়ে, কারণ এগুলো আসলে মানে একদম নিউ টপিক, তো এগুলা নিয়ে রিসার্চ অনেক হচ্ছে, অনেক নতুন নতুন জিনিস তোমার এগুলা থেকে আসতেছে আস্তে আস্তে। তো এগুলার মানে এখনো তোমার ডেভেলপিং স্টেজে আছে। তো এগুলা দেখো, এগুলা তোমরা যদি ওই বিভিন্ন পেপার টেপার দেখো, এখানে মানে অনেক নতুন আইডিয়া পাবা। ঠিক আছে? স্যার এখানে এই যে হট মেটাল ফ্লুইড যে দিচ্ছি আমরা, হুম। স্যার এখানে মানে ম্যাটেরিয়াল মানে কয়টা নাকি একটাই নাকি, মানে কিরকম এটা বুঝলাম না স্যার। মানে এখানে metal- আসলে ফ্লোটা মানে পাম্প কিভাবে কাজ করে, হ্যাঁ, এখানে তোমার একটা ফ্লো দিতে হবে। তো ফ্লো না দিলে ওইখান থেকে তোমার ওই পাম্পের ইয়াটা আসবে কোথা থেকে, বুঝতেছো না? স্যার এই যে ডিফারেন্ট ম্যাটেরিয়ালের কথা বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট ম্যাটেরিয়াল তো এখানে থাকবেই, এটা হলো ভিতরে আছে। এই যে এখানে যখন আমরা কনস্ট্রাকশন দেখবো, এই যে দেখো এখানে কনস্ট্রাকশনে এখানে আহ, এখানে বিভিন্ন ধরনের এই যে সেকেন্ডারি ইনলেট, প্রাইমারি ইনলেট, সেকেন্ডারি আউটলেট, প্রাইমারি আউটলেট, তারপর কানেক্টিং বাস, ম্যাগনেটিক পোল, ইনসুলেশন, থার্মো ইলেকট্রিক সেল। এই যে থার্মো ইলেকট্রিক সেল যেখানে আছে, এই যে থার্মো ইলেকট্রিক সেল, এখানে তোমাদের এই যে ডিফারেন্ট ম্যাটেরিয়াল আসলে থাকে, বুঝছো? এই যে এইটার ভিতরে। তো আমরা আসলে এই যে সেকেন্ডারি ইনলেট, প্রাইমারি ইনলেট, এগুলা থেকে আসলে আমরা কি দেই, লিকুইড ফ্লো দেই। আর এই যে এগুলা থেকে আমাদের ওই আহ, আমার কারেন্টটা বের হয় আর কি, হ্যাঁ, বা এখান থেকে মনে হয় পাম্পের কাজটা হয় আর কি, ফ্লো বের হয়, পাম্পের ফ্লো। জি। এই যে থার্মো ইলেকট্রিক সেল, এই যে থার্মো ইলেকট্রিক সেল দেখতেছো, এই যে সেল, এখানে আসলে মেইন তোমার কনভার্সনটা হয়। তো এখানে আসলে ডিফারেন্ট মেটেরিয়াল থাকে, এখানে ওই যে সেমিকন্ডাক্টিভ মেটেরিয়াল থাকে, সেমিকন্ডাক্টিভ ডিফারেন্ট মেটেরিয়াল থাকে, এখানে টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট হয়, এই টেম্পারেচার ডিফারেন্সের কারণেই আমার ওই কারেন্ট ফ্লো হয়, বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের আসলে সিবেক কোএফিসিয়েন্ট নামে একটা টার্ম আছে, যেটা আসলে থার্মো ইলেকট্রিক ডিভাইসের ইফেক্টিভনেসটা মেজার করে। এটা হলো মাইনাস ডেল্টা ভি বাই ডেল্টা টি, মানে কতটুকু টেম্পারেচারের ডিফারেন্সের জন্য কতটুকু ভোল্টেজ প্রডিউস হলো, এটাকে বলা হয় সিবেক কোএফিসিয়েন্ট। সিবেক কোএফিসিয়েন্ট যত বেশি হবে, আমার আহ, ওই থার্মো ইলেকট্রিক ডিভাইসের আমার পারফরমেন্স তত ভালো হবে, বুঝছো, বা তত ইফেক্টিভ হবে। তো এই যে আলফা, এই আলফাটা বা সিবেক কোএফিসিয়েন্ট, এটা আসলে আমার একটা প্যারামিটার টু মেজার দা ইফেক্টিভনেস অফ থার্মো ইলেকট্রিক ডিভাইস। ওকে, আচ্ছা, আরেকটা হলো প্রেসার রাইজ। প্রেসার রাইজ যেটা হলো যে এই যে পাম্পে যে প্রেসার রাইজ হবে, এটাকে আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারি যে এফ ইজ ইকুয়াল টু আই বি ডাব্লিউ। ডাব্লিউটা এখানে হলো তোমার উইডথ, লেংথ হলো এল, এবং হাইট হলো এস। এটা হলে তাহলে পি ইজ ইকুয়াল টু এফ বাই এস ডাব্লিউ। হ্যাঁ, এস ডাব্লিউ হলো হাইট এবং উইডথের গুণফল, এটাকে তোমার করলে আমরা এটা আসলে মেকানিক্যালের জিনিস, এটা তোমরা যদি নাও জানো সমস্যা নাই। হ্যাঁ, এটা জাস্ট তোমার ইকুয়েশনের জন্য যে কতটুকু প্রেসার রাইজ হয়, হ্যাঁ, প্রেসার রাইজ কতটুকু হবে বা প্রেসার ইনক্রিজ কতটুকু হবে, এটার এইভাবে বের করা যায়। তো এটা আসলে ইজ প্রপোর্শনাল টু কারেন্ট। এই যে দেখো, পি ইজ প্রপোর্শনাল টু কারেন্ট। তো কারেন্ট যত বেশি হবে তত প্রেসার আমার বেশি হবে। তো কারেন্ট কোত্থেকে বেশি হবে? কারেন্ট বেশি হবে যদি আমার টেম্পারেচার ডিফারেন্স বেশি থাকে, আলফা যদি বেশি থাকে, সিবেক কোএফিসিয়েন্ট যদি বেশি থাকে, তাহলে তখন আমার কি হবে, এই কারেন্ট বেশি হবে। কারেন্ট বেশি হলে প্রেসারের ইনক্রিজটাও বেশি হবে। থার্মো তো এটা ওই যে ডিসি কন্ডাকশন পাম্প এবং থার্মো ইলেকট্রিক পাম্পের আসলে মোটামুটি প্রিন্সিপাল সেম, একই প্রিন্সিপাল কাজ করে। শুধু আমার ডিসি কন্ডাকশন পাম্পে আমার এক্সটার্নাল একটা ডিসি সোর্স লাগে, আর এখানে আমাদের এক্সটার্নাল কোনো ডিসি সোর্স লাগবে না। আচ্ছা, তারপর পারফরমেন্স। হ্যাঁ, এখানে ম্যাগনেটিক ফ্লাক্স এবং ওই যে তোমার ওই যে টেম্পারেচার ডিফারেন্স, হ্যাঁ, টেম্পারেচার ডিফারেন্স, ওইখান থেকে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি। আচ্ছা, তারপর থার্মো ইলেকট্রিক পাম্প পারফরমেন্স। পারফরমেন্স কি, যে
দেখো কারেন্ট লেভেলস এন্ড ফ্লো রেটস লিমিটেড টু মাচ লোয়ার ভ্যালুস হোয়েন কম্পেয়ার্ড টু স্ট্যান্ডার্ড ডিসি কম্পারেশন, মানে এখানে কন্ডাকশন ডিসি পাম্পের থেকে আমার কারেন্ট লেভেল এবং ফ্লো রেটটা মানে তোমার বেশ কমই থাকে আসলে। হ্যাঁ, এটা হলো তোমার একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি আমরা। এখানে আসলে থার্মোইলেকট্রিক পাম্পের পারফরমেন্সটা সে কম্পেয়ার করছে ডিসি কন্ডাকশন পাম্পের সাথে। তারপরে বিকজ থার্মোইলেকট্রিক মেকানিজম জেনারেটিং কারেন্ট ক্যান নট বি ফিক্সড এট আরবিটারি ভ্যালু ইন্ডিপেন্ডেন্ট অফ লিকুইড ম্যাটার টেম্পারেচার। এখানে ওই যে জেনারেটিং কারেন্টটাও আছে যেটা, সেটাও আমার আসলে কোনো আরবিটারি ভ্যালুতে ফিক্সড করা যায় না, যেহেতু এটা তোমার আমার কি হচ্ছে, এটা আসলে ওই এই এক এক সময় আমার এটা আসলে ফ্লোর উপরে ডিপেন্ড করবে আমার এই কারেন্টটা কতটুকু হচ্ছে, বা টেম্পারেচার ডিফারেন্সের উপরে করবে কারেন্টটা কতটুকু হচ্ছে। এই জন্য এটাকে আমরা কোনো একটা ফিক্সড ভ্যালুতে রাখতে পারি না। তো এজ এ কনসিকুয়েন্স কারেন্ট লেভেলস এন্ড ফ্লো রেটস রিমেইন লো, এই জন্যই আমার কারেন্ট লেভেল এবং ফ্লো রেটটা কম থাকে। আর নো সিঙ্গেল লস মেকানিজম ডমিনেটস পারফরমেন্স অফ পাম্প। আচ্ছা, তো এগুলা ছিল আমাদের ডিসঅ্যাডভান্টেজ। আমি যদি অ্যাডভান্টেজে আসি, তাহলে অ্যাডভান্টেজ হলো যে আমার এটার সিম্পল কম্পেয়ার্ড টু ডিসি কন্ডাকশনের পান থেকে, এটা সিম্পল টু আন্ডারস্ট্যান্ড এন্ড ক্যান বি মডেলড ইজিলি। And thermoelectric pumps derive their power directly from heated liquid metal and require no external input. এটা আসলে মেইন অ্যাডভান্টেজ, নো এক্সটার্নাল ইনপুট, আমার কোনো আলাদা কোনো সোর্স লাগবে না। ক্যান অ্যাভয়েড মেনি ডিফিকাল্টিস অ্যাসোসিয়েটেড উইথ স্টার্টআপের অনেক মেনি ডিফিকাল্টিস আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। আর as liquid metal becomes elevated in temperature, thermoelectric pumps will immediately begin to pump. সেলফ স্টার্টিং পাম্প, মানে যখন আমার এই যে মেটাল টেম্পারেচারটা এলিভেটেড হয় তখনই আমার থার্মোইলেকট্রিক পাম্পটা স্টার্ট হয়ে যায়, সেলফ স্টার্টিং পাম্প আমরা বলি। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে থার্মোইলেকট্রিক পাম্পস, আরেকটা অ্যাডভান্টেজ এটা, যে থার্মোইলেকট্রিক পাম্পস আর সেলফ রেগুলেটিং ডিভাইস। সেলফ রেগুলেটিং ডিভাইস মানে আমার এটাকে সে হঠাৎ করে যদি আমার টেম্পারেচার বেড়ে যায়, হ্যাঁ, তখন এটাকে সে নিজে নিজে মিনিমাইজ করে ফেলে। যেমন দেখো, ইফ লিকুইড মেটাল exiting a nuclear reactor increases in temperature, pumping rate of a thermoelectric pump will also increase. মানে আমার যদি এই যে টেম্পারেচারটা বেড়ে যায়, তাহলে পাম্পিং রেট বেড়ে যাবে, পুশিং লিকুইড মেটাল থ্রু রিয়েক্টর ফাস্টার and reducing outlet temperature of the coolant. এটা কি করবে, আমার লিকুইড মেটালটাকে খুব তাড়াতাড়ি এটাকে পুশ করবে এবং রিডিউসিং আউটলেট টেম্পারেচার অফ দা কুলেন্ট। আমার এই যে তোমার টেম্পারেচারটা বেড়ে গেছিল, এই যে মানে শুরুতে কি হয়েছিল যে আমার আউটপুট টেম্পারেচারটা যদি বেড়ে যায়, এটাকেই সে আবার কি করছে, কমায় নিয়ে আসছে। কিভাবে কমায় নিয়ে আসলো, এখানে পাম্পিং রেট বেড়ে গেছে, এজন্য আমার এটাকে পুশিং লিকুইড মেটাল থ্রু রিয়েক্টর ফাস্টার, তখন আমার কি হবে, তাড়াতাড়ি এই লিকুইড মেটালটা আমার এখানে পাস হবে, এই জন্য আমার টেম্পারেচারটা কমে যাবে। তো এটা কি হয়, একটা সেলফ রেগুলেটিং ডিভাইস। সেলফ রেগুলেট, নিজে নিজে সেটাকে টেম্পারেচারটাকে রেগুলেট করতে পারে, আউটপুট টেম্পারেচারটাকে সে রেগুলেট করতে পারে। তো এইভাবে থার্মোইলেকট্রিক পাম্পস আর সেলফ রেগুলেটিং ডিভাইস। আরেকটা অ্যাডভান্টেজ যেটা, এখন শুনতে পাচ্ছ? আচ্ছা, এটা হলো যে বললাম যে থার্মোইলেকট্রিক পাম্পস আর সেলফ রেগুলেটিং ডিভাইস। দ্যাট মিনস আমার এখানে যে যদি কোনো কারণে আউটপুটের টেম্পারেচার বেড়ে যায়, হ্যাঁ, ইনক্রিজেস টেম্পারেচার, পাম্প ওই টেম্পারেচারের জন্য আমার পাম্পিং রেট বাড়বে। পাম্পিং রেট যদি বাড়ে, তাহলে আমার এখানের যে লিকুইড মেটাল আছে এটা আমার ফ্লো হবে ফাস্ট। যদি ফাস্ট ফ্লো হয়, তখন সে আবার টেম্পারেচারটাকে সে কমায় নিয়ে আসবে। তো এটা হলো সেলফ রেগুলেটিং একটা মেকানিজম, যেটা থার্মোইলেকট্রিক পাম্পে আমার একটা অ্যাডভান্টেজ।
আরেকটা হলো যে থার্মোইলেকট্রিক পাম্পে আমরা যে অনেক ইন্টারকানেক্টিং কেবল এবং এগুলা আমরা এলিমিনেট করতে পারি ডিসি কন্ডাকশন পাম্পে যেগুলা থাকে ওই আমার এক্সটার্নাল ডিসি সোর্সের জন্য এখানে ওই ইন্টারকানেক্টিং কেবল এখানে আমাদের এগুলা এলিমিনেট করতে পারি, এগুলা কোনো আমাদের দরকার নাই। তো এটাও একটা মানে সিম্পল কনস্ট্রাকশন হয়ে যায় আমার। আচ্ছা, ডিফিকাল্টিস হলো primary limit on pump is Seebeck coefficient. That means Seebeck coefficient আমার আসলে কম হইলে তখন এটা কি হয়, কারেন্ট কমে যায়। তো Seebeck coefficient must be high, এটা আমাদের আসলে ডিফিকাল্টি। এখানে Seebeck coefficientটা হাই রাখা আসলে ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। তো আমাদের ওই ম্যাটেরিয়ালটা পাওয়া আমাদের জন্য একটা ডিফিকাল্টি। আরেকটা কনভার্সন, হিট থেকে ইলেকট্রিসিটি যে কনভার্সন হয় এটা খুবই আমাদের ইনএফিশিয়েন্ট। দেখতেছো এটার এফিসিয়েন্সি 1 to 5%, 1 to 5%। তাহলে এটা কি খুবই লো একটা এফিশিয়েন্ট একটা ডিভাইস। আচ্ছা, আরেকটা যেটা হলো যে হাই টেম্পারেচার ডিগ্রেডস দ্য সেমিকন্ডাক্টর জাংশন। মানে যখন আমরা ওই যে আসলে সেমিকন্ডাক্টর ইউজ করি তো তখন যদি আমাদের টেম্পারেচার অনেক বেশি হয়ে যায় তখন আসলে ওই যে জাংশনটা সেমিকন্ডাক্টর জাংশনটা আমার ডিগ্রেড হয়ে যায়, মানে সেমিকন্ডাক্টরটা ডিগ্রেড হয়ে যায়। এই জিনিসটা আসলে তোমরা ওই যে ফুয়েল সেলে বলো না যে ফুয়েল সেলের টেম্পারেচার দিয়ে আমরা কেন থার্মোইলেকট্রিক পাম্পটা ইউজ করি না, কারণ এই যে দেখো এখানে আসলে টেম্পারেচারটা বেশি হইলে ফুয়েল সেলে তো টেম্পারেচার অনেক বেশি থাকে। তো ওইটা আসলে ওই সেমিকন্ডাক্টরের জাংশনও যদি আমি ওটাকে ইউজ করি তখন আসলে এটার এই জাংশনটা ডিগ্রেড করবে। তো এই জন্য হয়তো তোমার ওই থার্মোইলেকট্রিক পাম্পটা ফুয়েল সেলের সাথে আমরা এডিশনালি ইউজ করি না। বাই প্রোডাক্ট হিসেবে যে ফুয়েল সেলে আমরা হিট পাই ওটা দিয়ে আমরা থার্মোইলেকট্রিক পাম্প আমরা আসলে হয়তো অপারেট করতে পারবো না। আমি আসলে তবুও শিওর না, তোমরা এটা এটা এখানে নাই, তোমরা একটু সার্চ দিয়ে দেখো। হ্যাঁ, এগুলো ইন্টারনেটে সার্চ দিলে হয়তো পেয়ে যাবা তোমরা। টেম্পারেচার ডিফারেন্স আসলে এখানে হয় কি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস ইউজ করা হয় তো এটার কারেন্ট মানে হিট ক্যারিং ক্যাপাবিলিটিটা অত বেশি থাকে না, বুঝছো? মানে ডিফারেন্স থাকবে কিন্তু হিট ক্যারিং ক্যাপাবিলিটিটা হয়তো খুব বেশি থাকে না। আচ্ছা, তো এখানে আরো কিছু তোমার ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এগুলো আসলে বলাই হয়ে গেছে যে if junction degrade current will not be conducted and pump will fail। হ্যাঁ, এগুলা কমন জিনিস। যদি তোমার জাংশনটা নষ্ট হয়ে যায় তখন আসলে কারেন্ট পাস হবে না। আর নট ওয়েল সুইটেড ফর দ্য অপারেশন অফ হাই ফ্লো রেটস, হাই ফ্লো রেটের জন্য এটা আমার সুইটেবল না। হ্যাঁ, তখন আসলে টেম্পারেচার থাকে। তো এরকম থার্মোইলেকট্রিক পাম্পের সাথে থার্মোইলেকট্রিক ডিভাইস অনেক কিছু আছে তোমাদের। তো এইগুলা এই যে দেখো এখানে হয়তো তোমাদের এটা কি একটা থার্মোইলেকট্রিক ডিভাইস। এটাতে এই যে তোমার এখানে হিট দিতে হয়, হিট দিয়ে এই যে কয়েল বা এখানে যদি আমরা কারেন্ট দিই এটা মনে কারেন্ট থেকে আমার এখানে হিট প্রডিউস করে। ওকে, তখন আমরা এখানে রান্না করতে পারি, এটা মনে কারেন্ট দেওয়ার জন্য। তো এই তো ছিল আমাদের থার্মোইলেকট্রিক পাম্প বা থার্মোইলেকট্রিক ইফেক্ট। পেলশিয়ার ইফেক্ট কাজ করছে? হ্যাঁ, পেলশিয়ার ইফেক্টটা হলো যদি আমরা ইলেকট্রিসিটি দেই, ইলেকট্রিসিটি দেওয়ার পরে এখানে তো চিত্র যেটা দেখাইলেন ওইটা তো তাহলে স্যার পেলশিয়ার ইফেক্ট কাজ করছে না? হ্যাঁ, পেলশিয়ার ইফেক্ট এবং সিবেক ইফেক্ট দুইটাই তোমার মানে ভাইস ভার্সা, বুঝছো? এই পেলশিয়ার ইফেক্ট কাজ করছে মেবি, কারণ কারেন্ট থেকে হচ্ছে আপনার টেম্পারেচার পাইছি। হ্যাঁ হ্যাঁ, তো এটা যেটা হয় যে আমি পেলশিয়ারই করি বা সিবেক কি করি, যেটাই করি না কেন দুইটাই আমার থার্মোইলেকট্রনিক ডিভাইস হবে, থার্মোইলেকট্রিক ডিভাইস হবে। বুঝতে পারছো? জি স্যার। তো এখানে বিভিন্ন ধরনের ডিভাইস দেওয়া আছে, এক এক সময় তোমার হয়তো কোনোটা সিবেক নেয়, কোনোটা পেলশিয়ার নেয়, এভাবে তোমার অনেক ডিভাইস দেওয়া আছে। ওকে, তো এই ডিভাইস গুলো আসলে আমি নিজেও জানি না এগুলা কোত্থেকে ইয়ে করে নেওয়া।
এটার নাম কি আমি নিজেও বলতে পারলাম, তোমরা নিজেরা একটু সার্চ দিয়ে দেখো থার্মোইলেকট্রিক ডিভাইস যেগুলো আছে এগুলা কি হয়, কি টাইপ ডিভাইস আছে। আচ্ছা, তো এটাই ছিল আমাদের থার্মোইলেকট্রিক ইফেক্টস। হ্যাঁ, তো এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসলে আমাদের এই সিবেক ইফেক্ট, পেলশিয়ার ইফেক্ট এবং থমসন ইফেক্ট এগুলা সম্পর্কে তোমার শর্ট নোট লিখতে বলা হইতে পারে। এবং একটা ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন আছে সেটা হলো যে থার্মোইলেকট্রিক পাম্পের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওভার দ্য ডিসি কন্ডাকশন পাম্প। হ্যাঁ, এবং থার্মোইলেকট্রিক পাম্প যে একটা সেলফ রেগুলেটিং ডিভাইস, এটা এক্সপ্লেইন করো, এটাও থাকতে পারে একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেন গুলো তোমরা নিজেরা দেখবা আর কি। ঠিক আছে, বলো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ বলো। ফুয়েল সেলকে আসলে তোমার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো লো টেম্পারেচার ফুয়েল সেল আর একটা হলো হাই টেম্পারেচার ফুয়েল সেল। তো লো টেম্পারেচার ফুয়েল সেল গুলা যেগুলো আছে এগুলা দেখবা টেম্পারেচার রেঞ্জ দেওয়া আছে 250 থেকে 300 বা এরকম। আবার হাই টেম্পারেচার গুলা এগুলা আরো বেশি, 650 বা 1000, 1200 এরকম। তো এগুলা তোমরা হ্যাঁ, কিন্তু এখানে এই যে যেমন অ্যালকালাইন ফুয়েল সেল, তারপরে হলো তোমার প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল, এগুলো হলো লো টেম্পারেচার ফুয়েল সেল। আবার হাই টেম্পারেচার ফুয়েল সেল হলো ধরো মোল্টেন কার্বনেট ফুয়েল সেল, বা তোমার ওই যে আরো একটা কি আছে সালফিউরিক ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, এইগুলো হলো তোমার হাই টেম্পারেচার ফুয়েল সেল। তো যখন তোমাদের ক্লাসিফাই করতে বলবে তখন তোমার টেম্পারেচার রেঞ্জ অনুসারে ক্লাসিফাই করবা, বুঝছো? ওই নোটটা দিছি না, ওই নোটের মধ্যে দেখবা যে প্রত্যেকটার তোমার টেম্পারেচার রেঞ্জ দেওয়া আছে। না থাকলে ইন্টারনেটে সার্চ দিবা, সার্চ দিলেও পাই যাবা। আচ্ছা, তো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হুম, ব্লক ডায়াগ্রাম বলতে ফুয়েল সেল সিস্টেমে তোমার এটা আসলে চার, মানে আমি যেটা বলছিলাম এক নম্বরে হলো ফুয়েল সেলে কি থাকে, রিফর্মার থাকে, একটা রিফর্মার থাকে, তারপরে হলো প্রসেসর থাকে, তারপরে হলো তোমার কি আর কি, হ্যাঁ ফুয়েল সেল থাকে, তারপর হলো তোমার কি ওই যে হিট রিকভারি সিস্টেম যেটা, হ্যাঁ ওইটা থাকে। তো এটা একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দিয়ে দিবে, অথবা নেট থেকেও দেখতে পারো, মানে একটা ফুয়েল সেল সিস্টেমে কি কি থাকে। আচ্ছা, তো তোমরা এই কোন পর্যন্ত দেওয়া হয়েছিল তোমাদের ফুয়েল সেল? ফুয়েল সেলের পরে আমরা কি পড়াইলাম? রিলাকটেন্স মোটর পড়াইলাম, ইন্ডাকশন জেনারেটর পড়াইছি, তাই না? রিলাকটেন্স মোটর পড়ানো হয়েছে না তোমাদেরকে? রিলাকটেন্স মোটর, তারপরে ইন্ডাকশন জেনারেটর, আজকে হলো থার্মোইলেকট্রিক পাম্প, তারপরে তোমাদের লিনিয়ার ইন্ডাকশন মোটর আছে, ওটা আমরা পড়বো। তারপরে হলো ফটোভোল্টাইক সেল আছে, ফটোভোল্টাইক সেলটা আসলে আমার ক্লাসে পড়াইতে পারলে ভালো হইতো। আচ্ছা, যেহেতু দেখি আমার সিলেবাস আমরা কাছাকাছি চলে আসছি, শেষের দিকে চলে আসছি, তো তো
না বেশি না, আমরা শেষের দিকে মানে সিলেবাসের মোটামুটি শেষের দিকে চলে আসছি। আর যে ফটোভোল্টাইক সেলটা আছে, ফটোভোল্টাইক সেলটা আর লিনিয়ার ইন্ডাকশন মোটর, এই দুইটা টপিক আমরা পড়বো, তাহলে আমাদের শেষ হয়ে যাবে সিলেবাস। আমরা দেখি মানে নেক্সট 2 সপ্তাহের মধ্যে শেষ করে দিব সিলেবাস। ঠিক আছে, তারপরে আমি আরেকটা অ্যাসাইনমেন্ট দিব ওই লাস্টের টপিক গুলা নিয়ে, এবং এই কোয়েশ্চেন গুলা তোমরা দেখো মানে সবগুলা নিজেরা সলভ করে ফেলো, তাহলে মোটামুটি তোমাদের মানে ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাবে আর কি, আশা করা যায়। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে। আর এগুলা তোমাদেরই কাজে লাগবে, বুঝছো? এগুলা আমার জন্য না তো, তোমাদের যেন পড়াটা হয়ে যায় এই জন্য আমি দিতেছি। হ্যাঁ, সেমিস্টার ফাইনাল এক্সাম অনেক বেশি কোশ্চেন স্যার। এগুলা নিজেরা পড়ো, মানে কোশ্চেন গুলা নিজেরা পড়ে আনসার গুলা লেখো, তাইলে ধরো ওইটা দিয়ে তোমাদের ওই ফাইনালে খালি কোশ্চেন গুলা সলভ করে যাবা, তাইলেই তোমার হয়ে যাবে, বুঝছো? স্যার বেশি, অনেক বেশি স্যার। অনেক বেশি কই, আমি প্রথম অ্যাসাইনমেন্টে কয়টা কোশ্চেন দিছিলাম? 10টা। হ্যাঁ স্যার। 2 নম্বরে কয়টা দিছিলাম? স্যার 2 নম্বরে 14 মনে হচ্ছে। 2 নম্বরে 3 13টা দিছিলাম। 13টা। না 3 নাম্বারটা বড় হয়েছে, কারণ 3 নাম্বারে আসলে টপিক বেশি ছিল, তো মানে অনেকগুলা টপিক পড়ানো হয়েছে। 25টা স্যার। আবার হলো তোমার মানে এখানে কিন্তু দেখো যে ফুয়েল সেল থেকে আমি খুব বেশি দিই 1 2 3 4 5 6 7 8টা মনে হয় কোশ্চেন। এই 8টা কোশ্চেন থেকে তোমাদের এক সেট কোশ্চেন আসবে কিন্তু ফুয়েল সেলে। তারপর ব্রাশলেস ডিসি মোটর, এই ব্রাশলেস ডিসি মোটর থেকে তোমাদের এক সেট কোশ্চেন আসবে ফাইনাল পরীক্ষায়। হ্যাঁ, এইগুলা পড়লেই হবে। এখন দেখা যাক এখন আমাদের পরীক্ষা কিভাবে হয়, হ্যাঁ ওটার উপরে ডিপেন্ড করতেছে অনেক কিছু। তো তোমরা অ্যাসাইনমেন্ট গুলো দাও, অ্যাসাইনমেন্ট গুলো দিলে আমি ওই তোমাদের যে অ্যাসেসমেন্টের মার্ক গুলা আমি এখান থেকেই আমি অ্যাড করে দিব। এখন কিন্তু আমি মানে ওইদিন দেখলাম মনে হয় 10 জন মনে হয় তোমরা দিছো ফার্স্ট অ্যাসাইনমেন্ট, 10 জন বা 12 জন এরকম। আবার সেকেন্ড অ্যাসাইনমেন্ট মতো 2 জন দিছো না 3 জন দিছো। হ্যাঁ, তো যারা দেও নাই তাড়াতাড়ি দিয়ে দাও সবগুলাই। হ্যাঁ স্যার, কাল দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার।